এই ভর সন্ধ্যেবেলা নবান্নে কি হচ্ছে আপনারা সবাই হয়তো টিভির পর্দায় চোখ রেখেছেন, দেখছেন। লাইভ স্ট্রিমিং না হলে জুনিয়র ডক্টররা ভেতরে যাবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী ভেতরে বসে আছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নন্দিনী চক্রবর্তী তাদের নিয়ে বসে আছেন, চেয়ারগুলো ফাঁকা, ডাক্তাররা বাইরে, আর মধ্যস্থতা করছেন কখনো মনোজ পান্থ, কখনো সুপ্রতিম সরকার, সঙ্গে রয়েছেন রাজীব কুমার, নন্দিনী চক্রবর্তী, সবাইকে দেখা যাচ্ছে। এবং প্রবীণ ত্রিপাঠী হাওড়ার যিনি এসপি তাঁরাও সবাই রয়েছেন। সারাক্ষণ টান টান উত্তেজনা। গাড়িতে করে আজকে দুপুরবেলা ডাক্তাররা গেলেন, 32 জন গেছেন ডাক্তাররা গাড়িতে করে, এবং সেখানে গাড়ি থেকে নেমেছেন, নবান্ন পর্যন্ত গাড়ি গেছে। পুলিশ থেকে গাড়ি দেওয়ার কথা হয়েছিল, ডাক্তাররা সে গাড়ি রিফিউজ করেছেন, নিজেরা বাস অ্যারেঞ্জমেন্ট করেছেন, সেই বাস পাইলট কার অ্যারেঞ্জমেন্ট করে সরাসরি পৌঁছলো নবান্ন। সে দৃশ্য আমরা দেখলাম। এবং তারপর নবান্নের বাইরে জুনিয়র ডাক্তাররা নামলেন, তারা তাদের নাম ওখানে এন্ট্রি করালেন, একটা পোডিয়াম ছিল সেখানে এন্ট্রি করালেন, কারা কোন হসপিটাল থেকে আসছেন, কী নাম, কী ঠিকানা, এগুলো সব লিখে টিখে সব কিছু রেডি। যখন বাংলার মানুষ চোখ খুলে দেখবে, মন খুলে শুনবে যে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী শুনছেন ডাক্তারদের কথা, এবং সেই সবাই নিশ্চিতভাবে উপস্থিত থাকবেন। রাজীব কুমার, মনোজ পান্থ সবাই থাকবেন, নন্দিনী চক্রবর্তী থাকবেন, সুপ্রতিম সরকার থাকবেন। মানে আমার খালি আজকে মনে হচ্ছিল জানেন, এই সমস্ত ঘটনাটা তার আগে একটু বলে নিই যে যখন এই প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করছি তখনও রাজ্যের মুখ্যমন্ত্রী বসে আছেন। মনোজ পান্থের তরফ থেকে এদিন দুপুরবেলা ইনভিটেশন গিয়েছিল যে 4:45টার মধ্যে আপনারা আসুন, 5টা থেকে মুখ্যমন্ত্রী মিটিং শুরু করবে। যখন এই প্রতিবেদন তৈরি করছি আমাদের ঘড়ির কাঁটাতে প্রায় 6:30 বেজে গেছে, এবং সেই সময় দেখানো হচ্ছে যে ভেতরে রাজ্যের মুখ্যমন্ত্রী বসে আছেন, বাঁ দিকে নন্দিনী চক্রবর্তী, ডান দিকে চন্দ্রিমা ভট্টাচার্য নিয়ে বসে আছেন, আর চেয়ারগুলো সব ফাঁকা। বাইরে ডাক্তারদের সঙ্গে তখনও কোঅর্ডিনেশন চলছে, এবং শেষ পর্যন্ত ডাক্তাররা জানিয়ে দিন যে লাইভ স্ট্রিমিং না হলে আমরা কিন্তু ভেতরে ঢুকবো না, মিটিংয়ে অ্যাটেন্ড করবো না। আমি আপনাদের আজকে এই প্রতিবেদনে কয়েকটা খুব ইম্পর্টেন্ট দিক একটু নোট করতে বলবো, একটু ভালো করে খেয়াল করে দেখবেন। সেটা ডাক্তাররা কেন লাইভ স্ট্রিমিংয়ে জোর দিচ্ছেন, জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিংয়ে জোর দিচ্ছেন কেন, তার কারণ যে প্রশ্নগুলো, যে কথাগুলো ওই মিটিংয়ে আলোচনায় আসবে, সেই কথাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে খুব সদর্থক হবে বলে মনে হয় না। না হওয়ারই কথা, কেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথ্য লোপাট করার ব্যাপারে যারা প্রশাসনিক কর্তা তাদের লুকোনোর চেষ্টা করেছেন, অনেক কিছু হয়েছে, সেই ইতিহাস আপনারা জানেন, আমি নতুন করে রিপিট করছি না। লাইভ স্ট্রিমিংটাকে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাভয়েড করছেন কেন? আপনারা জানেন প্রায় 300-র ওপর প্রশাসনিক বৈঠক আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছি, এবং সেই প্রশাসনিক বৈঠকে আমরা দেখেছি যে সারাক্ষণ লাইভ স্ট্রিমিং হয়, অর্থাৎ সরাসরি আমরা দেখতে পাই, সারা রাজ্যের মানুষ দেখতে চাই, সারা ভারতবর্ষের মানুষ দেখতে পায়, সারা পৃথিবীর মানুষ দেখতে পায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলছেন, কোন অফিসারকে কী জিজ্ঞেস করছেন, সেই অফিসার কী উত্তর দিচ্ছেন। আমার মাঝে মাঝে একটু অবাক লাগতো যে একটা প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে এইভাবে টিভিতে লাইভ টেলিকাস্ট করা কোনো মানে হয়? আসলে ওর মধ্যে একটা সূক্ষ্ম অঙ্ক ছিল, যে অঙ্কটা হচ্ছে যে আমি কত মানব দরদি, আমি কত প্রশাসনটা ভালো চালাচ্ছি, এটা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জানুক। ওটা একটা প্রচারের হাতিয়ার ছিল। অ্যারেঞ্জমেন্টটা থাকতো পিডাব্লিউডি, কিন্তু এই লিঙ্ক টোটাল কোঅর্ডিনেশনটা থাকতো একটি প্রাইভেট সংস্থা, যে প্রাইভেট সংস্থা আবার ভাইপোর সংস্থা। এই খবরটা আমি ভেতর থেকে সংগ্রহ করেছিলাম। এবার প্রশ্নটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন লাইভ স্ট্রিমিংটা অ্যাভয়েড করলেন। প্রথমে এই প্রশ্নটার উত্তর দিই। এই লাইভ স্ট্রিমিংটা শেষ পর্যন্ত হবে কিনা জানি না, কিন্তু যখনও পর্যন্ত এই প্রতিবেদন পেশ করছি তখনও পর্যন্ত সরকার পরিষ্কারভাবে বলেছে লাইভ স্ট্রিমিং করতে দেবো না। কিন্তু তার আগেও মানে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন না এই কারণেই যে বিনীত গোয়েলকে নিয়ে তো তারা প্রশ্ন করবেন, যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের ছবি ক্রপ করে কেন সমস্ত ব্যাপারটা করেছেন। তারা তো প্রশ্ন করবেন যে আপনারা বলেছেন যে এই আন্দোলনের জন্য 23 জন মানুষের মৃত্যু হয়েছে, এমন হাসপাতালও দেখিয়েছেন যে হাসপাতালে কোনো জুনিয়র ডাক্তার নেই, তাহলে সেই তথ্যটা আপনারা কপিল সিবালকে দিয়ে সুপ্রিম কোর্টে দিলেন কেন? তারা তো প্রশ্ন করবেন যে বডিটা দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দিলেন না কেন? তারা তো প্রশ্ন করবেন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে দিয়ে টাকা পাঠানোর ব্যবস্থা করেছিলেন কেন? তারা তো প্রশ্ন করবেন পরিবারের লোকজনের বিনা অনুমতিতে আপনি ডেড বডি কেন নিয়ে সোদপুরে দৌড়েছিলেন? তারা তো প্রশ্ন করবেন যে দ্রুততার সঙ্গে সেই ডেড বডি কেন দাহ করা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে মানে দুটো বডি টোপকে বডি দাহ করা হয়েছিল। কী ছিল আপনার পেছনের লক্ষ্য? অর্থাৎ তথ্য লোপাট করা, এভিডেন্স ট্যাম্পারিং করার প্রশ্নটা প্রকাশ্যে ডাক্তাররা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে করবেন, এবং সেটা সারা বাংলা শুনবে। ফলত এটা তো লাইভ স্ট্রিমিং হতে দেওয়া যাবে না। অঙ্কটা হচ্ছে পরিষ্কার।
আমি আপনাদের বলছি ডাক্তাররা যে ভূমিকাটা নিয়েছেন, আমি জানি না শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং হচ্ছে কিনা, কিন্তু যখনও পর্যন্ত লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারে জোরাজুরি করে আছেন তারা কিন্তু যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করেছেন। আমরা এসছি, আপনি বাংলার মানুষকে শোনান না, আলোচনাটা অসুবিধা কোথায়? আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর অসুবিধাটা কোথায়? যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের কোনো গোপন কথা হতে পারে না, প্রকাশ্যে কথা হবে। 31 বছরের একজন কন্যাকে, সতীর্থকে তারা হারিয়েছেন, এবং তারপর দেখা গেছে প্রত্যেকটা হসপিটালে সিকিউরিটি ব্যবস্থা বিপর্যস্ত, বিধ্বস্ত, সিসিটিভি নেই। আপনি প্লেস অফ অকারেন্সটাকে নষ্ট করা হয়েছে, ডাক্তাররা প্রশ্ন করবেন যে কী করে প্লেস অফ অকারেন্স সমস্ত অত মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়, কী করে প্লেস অফ অকারেন্সের মধ্যে উল্টো দিকের ঘর বাথরুম ভেঙে দেওয়া হলো। এই অপ্রিয় প্রশ্নগুলো প্রকাশ্যে এই ডাক্তাররা সিদ্ধারা সোজা করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন, তাতে অসুবিধেটা কোথায়? এদিন কি ঘটলো সেই আপডেটটাও দিই। সেই আপডেটটা খুব ইন্টারেস্টিং, একটু জেনে রাখা দরকার। প্রথমে যখন এই ডাক্তাররা গিয়ে ভেতরে পৌঁছলো, ওখানে পৌঁছলো, সইটই করলো, তাদের ওই সুপ্রতিম সরকার কখনো রাজীব কুমারের সে কথা বলছেন, কখনো মনোজ পাতিন কথা বলছেন। এইসব যখন দেখছি তখন আমরা ডাক্তারদের কাছে ডাক্তারদের বলা হয়েছিল যে লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হবে না প্রথমে। তারপর ডাক্তাররা বলেছেন যে ঠিক আছে, দুপক্ষই ভিডিও করুন, ভিডিও রেকর্ডিং করুন। পরবর্তীকালে ডাক্তাররা সেই ভিডিও রেকর্ডিংটা বাংলার মানুষকে দেখার জন্য সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে দেবে। সরকারও ভিডিও করুক, ডাক্তাররাও ভিডিও করুক, দুটোই ভিডিও রেকর্ডিং থাক, তাতে সরকার রাজি নয়। তারপর শেষ পর্যন্ত এমন একটা আলোচনা চলেছিল যে ঠিক আছে, ডাক্তাররা অডিও রেকর্ডিং করবেন, অর্থাৎ যে যা বলছে সেই অডিও রেকর্ডিংটা হবে, সরকার ভিডিও রেকর্ডিংটা করবে। পরবর্তীকালে সরকারের নবান্নের তরফ থেকে কর্তা ব্যক্তিরা ডাক্তারদের জানিয়ে দেন না, অডিও রেকর্ডিংও আপনাদের করতে দেবো না, শুধু সরকার রেকর্ডিং করবে, সেইটা ডকুমেন্ট হিসেবে থাকবে। এখানেই লুকিয়ে রয়েছে কাহিনী মে টুইস্ট, এখানেই লুকিয়ে রয়েছে এই কায়দাটা, অর্থাৎ ভিডিও রেকর্ডিং সরকার করবে। এবার পরবর্তীকালে ডাক্তারদের বা ইলেকট্রনিক্স মিডিয়াকে দিতে হলে সেখান থেকে এডিট করে কাঁচি চালিয়ে টুকরো 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 ভিডিও রেকর্ডিংগুলোকে নয় আদালতে কাজে লাগাবেন, আর না হলে ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে সেগুলোকে সম্প্রচার করাবে সরকার। ডাক্তাররা এটা রাজি হয়নি। ডাক্তারদের খুব ওপেন মাইন্ডেড, ডাক্তারদের তো কিছু লুকোনোর নেই। এবং ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অনেক কিছু লুকোনোর আছে। এভিডেন্স ট্যাম্পারিং, সন্দীপ ঘোষকে তিনি কেন, কী কারণে তিনি চাকরি ছাড়ার পরেও কেন ন্যাশনাল মেডিকেলে বসিয়েছিলেন, কেন হাইকোর্ট তাকে ছুটিতে যেতে বলার পরও তাকে অফিসার অন স্পেশাল ডিউটি করেছে, একগাদা প্রশ্ন, লক্ষাধিক প্রশ্ন ডাক্তাররা কিন্তু তৈরি হয়ে হোমওয়ার্কটা করে গিয়েছিলেন। ফলত সেই প্রশ্নগুলো বাংলার মানুষ শুনে ফেলবে, না হতে দেওয়া যাবে না, আমার হাতে ক্ষমতা, আমি ইলেক্টেড মুখ্যমন্ত্রী, ওরা যা চাইবে তাই হবে কিনা, এরকম একটা ভাবভঙ্গি করে লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারে কিছুতেই কিন্তু সরকার শেষ পর্যন্ত রাজি হচ্ছিল না, যখনও পর্যন্ত এই প্রতিবেদন আপনাদের জন্য পেশ করছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে একটা নতুন তথ্য দেবো, যে তথ্যটা আমি অনেক দিন ধরে তথ্য সংগ্রহ করেছি। যে সরকারের যে প্রশাসনিক বৈঠক হয় না, সেখানে যখন ক্যামেরা হয়, সেই ক্যামেরা সরকারের নিজস্ব ক্যামেরা থাকে এবং একটি প্রাইভেট এজেন্সিকে দিয়ে পুরোটা করা হয়, এবং তার মুখটা থাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে, এবং তার যে কোনো কারুর দিকে ক্যামেরা চট করে যায় না, সেটাও বিধিনিষেধ তাদের কাছে বলা থাকে, চট করে কাউকে ক্যামেরাতে তোমরা দেখাবে না। এবং সেই লাইভ স্ট্রিমিংয়েও এডিটিং হয়, ভাবতে পারেন। অর্থাৎ আমি বলছি এর মধ্যে এডিটিং হয় নাকি? সম্ভব হয়। কিভাবে হয়? ধরুন আমি বলছি কেউ একটা অপ্রিয় প্রশ্ন করলো, টাক করে সঙ্গে সঙ্গে ম্যানেজার, এডিটিং ম্যানেজার, তিনি একটা ক্যামেরা যেটা লিঙ্কটা বাইরে পাঠানো হয় সেখানে কাট করে দেবেন, অর্থাৎ সেই অপ্রিয় প্রশ্নটা আপনাকে শুনতেই দেবেন না। অঙ্কটা বুঝতে পারছেন? একটা ক্যামেরাতে সব রেকর্ডিং হয়, সেটা সরকারের সম্পত্তি হিসেবে থাকে। আর আরেকটা ক্যামেরা যেটাতে, যার লিঙ্কটা সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়াকে সাপ্লাই করে দেওয়া হয়, সেইখানে সেই ক্যামেরাতে পরিষ্কারভাবে এডিটিং স্কোপটা থাকে, অর্থাৎ ম্যানেজার এডিটিং বসে থাকে। হঠাৎ ধরুন মুখ্যমন্ত্রী মঞ্চে রয়েছেন, কিছু কথা বলছেন, দর্শক আসন থেকে কেউ এমন কোনো প্রশ্ন করলেন যে প্রশ্নটা মুখ্যমন্ত্রীর পক্ষে বিড়ম্বনার, বা সরকারের পক্ষে বিড়ম্বনার, বা কোনো চুরির ঘটনা, কোনো ডাকাতির ঘটনা, কোনো তথ্য লোপাটের ঘটনা, কোনো এভিডেন্স ট্যাম্পারিংয়ের ঘটনা, কিংবা কোনো এমন কিছু ঘটনা যেটাতে সরকার এক্সপোজ হয়ে যাবে, ওইখানে বসেই টাক করে কেটে দিয়ে, লিঙ্ক ফেলিওর বলে কেটে দিয়ে ওইটুকুকে অংশকে বাদ দিয়ে দেওয়া হবে। এবার প্রশ্নটা হচ্ছে, এই পর্বটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী জুনিয়র ডক্টরদের সঙ্গে করতে পারবেন না। তার কারণ ওইখানে কাটিং এডিটিং করার কোনো স্কোপ দেবে না। যা আলোচনা হবে সবটাই রেকর্ডিং হবে। আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভয় এখানেই। এত অপরাধ, এত অন্যায় দিনের পর দিন করেছেন প্রশাসনিক সভায়,
বিরোধীদের ডাকেন না, দেখবেন না বিরোধী কোনো বিধায়ক সাংসদ যে এলাকায় হয় নিজের দলের বিধায়ক সাংসদদের ডাকেন, কিন্তু ডাকেন না, তার কারণ ওখানে অপ্রিয় প্রশ্ন যদি বাংলার মানুষ জেনে যায়। এখানে তো ডাক্তাররা মানুষের স্বার্থের প্রশ্নগুলো করবেন, যে প্রশ্নগুলো নিয়ে মানুষকে ভাবায় যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারদের দিচ্ছেন না কেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট যথাযথ অ্যাপয়েন্টমেন্ট নার্সিং স্টাফদের দিচ্ছেন না কেন। ধরুন আজকের সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে ফরেন্সিক পরীক্ষার মধ্যে 2জন সিভিক ভলেন্টিয়ারকে ঢুকিয়ে দিয়েছে। আপনি ভাবুন তো কত গুরুত্বপূর্ণ একটা ফরেন্সিক টেস্ট, সেইখানে 2জন সিভিক ভলেন্টিয়ারের কোনো অভিজ্ঞতা নেই, তাদের ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ ডাক্তাররা এই প্রশ্নগুলো করবেন যে আপনি টেকনিক্যাল লোকদের আপনি হসপিটালগুলোতে অ্যাডমিশন মানে ভ্যাকেন্সিগুলো কবে পূরণ করবেন, আপনি নার্সিং স্টাফ ভ্যাকেন্সি কবে পূরণ করবেন, আপনি ডাক্তার ভ্যাকেন্সি কবে পূরণ করবেন, এই অপ্রিয় প্রশ্নগুলো বাংলার মানুষ জেনে যাবে। সুতরাং আমি লাইভ স্ট্রিমিং হতে দেব না। নবান্ন আমার সম্পত্তি, আমি এখানে কোনটা দেখাবো কোনটা দেখাবো না আমারই সিদ্ধান্ত, মানে আমারই সিদ্ধান্ত। প্রশ্নটা এখানেই একটা সরকার, আমি বলছি দেখুন, আমি শেষ করবো এই নোটটা দিয়ে যে ডাক্তাররা বাইরে দাঁড়িয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টা ধরে ভেতরে বসে রয়েছেন, সেটা আবার ভিডিও ক্যামেরাতে দেখাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বসে রয়েছেন। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রীর জায়গায় কোনো সেন্সিবল মুখ্যমন্ত্রী থাকলে কী করতেন? আরে তোমরা এসছো, চলো আমি বাইরে চলে যাচ্ছি, আমি গিয়ে সরাসরি তাদের ডেকে নিয়ে এসে ভেতরে বসিয়ে বলি তোমাদের কী অসুবিধা, লাইভ স্ট্রিমিং চলো, এই লাইভ ক্যামেরা চালু করো, সব খোলামেলা আলোচনা হবে। সেন্সিবল মুখ্যমন্ত্রী তো এটাই করা উচিত। ডাক্তাররা তো সমাজের শত্রু নন, তারা গেছেন 31 বছরে আর কোনো সতীর্থকে যাতে ভবিষ্যতে না হারাতে হয়, তারা গেছেন সমস্ত করিডোরে যাতে সিসিটিভি থাকে, তারা গেছেন প্রত্যেকটা হসপিটাল যাতে সিকিউর ব্যবস্থা থাকেন, তারা গেছেন স্বাস্থ্য দপ্তর থেকে কোটি কোটি টাকা চুরি যেন না হয়, তারা গেছেন এই কথাটা বলার জন্য মরা মানুষ ডেড বডি বিক্রির কোনো সুযোগ আর কাউকে দেওয়া যাবে না, সেই ব্যবস্থাটা কীভাবে আপনি এনশিওর করছেন বলুন। তারা গেছেন থ্রেড কালচারের বিরূপাক্ষ বিশ্বাস অভিক দে কিংবা সন্দীপ ঘোষদের এই সিস্টেম থেকেই সরাতে হবে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, এদের প্রত্যেককে সরাতে হবে যারা যারা এই অপরাধগুলোকে সংগঠিত হতে দিয়েছে। এটা তো মানুষের কথা, কোটি কোটি টাকা চুরি যাচ্ছে বাংলার মানুষের, ভারতবর্ষের মানুষের। সরকারি মানে সরকার সেটাকে না আটকে বরঞ্চ চোরগুলোকে বসিয়ে রেখে দিয়েছে। সেই চোরগুলোকে সরানোর দাবি প্রকাশ্যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা করবেন, আর সেটা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ শুনবে না। ভাবুন, আমি বলছি যে কোনো সেন্সিবল মুখ্যমন্ত্রী, আমি পরপর মুখ্যমন্ত্রীদের নাম বলতে পারি, যে মুখ্যমন্ত্রীরা যদি সেন্সিবল হন তাহলে তাদের প্রথম কাজ, আমি এই ঘরে বসে আছি, আমার থেকে 50 মিটার দূরে দরজার বাইরে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, আমি গিয়ে বলবো তোমরা আমার ছেলের মতো তোমরা এসো ভেতরে, তোমার সঙ্গে আলোচনায় বসবো। রাজ্যের মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টা ধরে উল্টো পথ হাঁটছেন, ক্যামেরায় দেখাচ্ছে আমি বসে আছি, আমার সঙ্গে চন্দ্রিমা বসে আছে, আমার সঙ্গে নন্দিনী বসে আছে, ওরা আসছে না, দেখো আমার কি দোষ। এই শয়তানির মস্তিষ্ক নিয়ে নবান্নের 14 তলা একজন ভদ্রমহিলা বসে আছেন। বাংলার মানুষ চিনুন, ডাক্তাররা চিনেছেন, ডাক্তাররা সিদ্ধারা সোজা রেখেছেন। তবে আমি ডাক্তারদের ধন্যবাদ দেবো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো সিদ্ধারা উপহার দেননি। শুভেন্দু কদিন আগে বলেছেন এটা হৃদয় উপহার দিতে, হার্ট উপহার দিতে, সেটাও তারা দেননি, খালি হাতে গেছেন। কিন্তু মুখের কথাটাও বাংলার মানুষকে শুনতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ডাক্তারদের মুখের কথাতে আরেকবার বেআব্রু হয়ে যেত নবান্ন, সেইটাকে আটকানোর জন্য আপনারা একটু খেয়াল করে দেখুন। মানে আমি বলছি যে সাংবাদিক সম্মেলন করে মনোজ পন্থ, রাজীব কুমাররা বলছেন যে আমরা 1.5 ঘন্টা মুখ্যমন্ত্রী বসে আছেন, ওরা আসছে না, আমাদের কি করব, আমরা তো ধৈর্যের পরীক্ষা দিয়েছি, অপেক্ষা করেছি, ওরা 32 জন নিয়ে এসছে, তাদেরও ঢুকতে দিচ্ছি, কিন্তু লাইভ স্ট্রিমিং করতে দেবো না। আমার খালি মনে হচ্ছিল আমি যদি উল্টো দিকে সাংবাদিক হয়ে বসে থাকতাম তাহলে আমি প্রশ্ন করতাম রাজীব কুমার, মনোজ পন্থকে, প্রশাসনিক সভাতে লাইভ স্ট্রিমিং হয় কী করে, সেটা তো সরকারি সভা। শেষকালে দেখলাম একজন সাংবাদিক যেই প্রশ্ন করেছেন, তখন রাজীব কুমার কিন্তু মিথ্যে কথা বলেন। মানে আমি বলছি এই লোকটি কত বড় মিথ্যুক, এই রাজ্যের ডিজি বলছেন যে না প্রশাসনিক বৈঠকের মানে সরকারি বৈঠকের যে অংশটা মানুষকে দেখানো যায় সেইটা শুধু দেখানো হয়। আরে প্রশাসনিক সভার বৈঠক তো শুরু থেকে শেষ পর্যন্ত হয়, মুখ্যমন্ত্রী স্টেজে ওঠা থেকে স্টেজে নামা পর্যন্ত হয়, সেখানে অবশ্য কাঁচি চালানো হয় ভেতর থেকে, সেটা অন্য জিনিস, সেটা তো স্বীকার করবেন না। মানে প্রকাশ্যে দাঁড়িয়ে একজন ডিজি মিথ্যা কথা বলছেন যে আমরা সব কিছু নাকি দেখাই না, প্রশাসনিক সভার সব ব্যাপারটা প্রকাশ্যে দেখানো যায় না। আমার প্রশ্ন এখানেই যে কী লুকোনোর আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর? অপরাধী তো বাঁচাচ্ছেন, সন্দীপ ঘোষদের বাঁচানোর চেষ্টা করেছেন, এভিডেন্স ট্যাম্পারিং করেছেন, তথ্য লোপাট করিয়েছেন, বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তদের কাজে লাগিয়েছেন, সব বাংলার মানুষ জেনে গেছে, দেখে গেছেন। এরপরেও আপনার কী লুকোনোর আছে?
একটা সরকার ভাবুন তো, আমি এতদিন দেখিনি নন্দিনী চক্রবর্তীকে, বহুদিন সিনে দেখিনি, দেখলাম যে তিনি শেষ পর্যন্ত হাজির হয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, ওখানে বাইরে বেরিয়ে এসছেন, দেখেছেন। মনোজ পান্তকে দেখে কষ্ট লাগছিল, আদতে ভদ্রলোক, তাকে দিয়েও মমতা এইসব খারাপ কাজগুলো করেছেন। মনোজ ভার্মা তিনি পাশে দাঁড়িয়ে রয়েছেন, সুপ্রতিম সরকার দৌড়োদৌড়ি করছেন, রাজীব কুমার দৌড়োদৌড়ি করছেন, এন্টায়ার প্রবীণ ত্রিপাঠী ওখানে রয়েছেন, এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এন্টায়ার আইএস অ্যাডমিনিস্ট্রেশন, তারা সব ওখানে দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন। আর একটা সরকার তার ইগো নিয়ে ভেতরে বসে রয়েছেন, না আমি লাইভ স্ট্রিমিং করতে দেবো না, এটা আমার সরকার, আমি যা বলবো তাই করতে হবে। জানি না শেষ কী হবে, জানি না শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং হবে কি হবে না, কিন্তু ডাক্তারদের স্যালুট আমি বলবো, সিদ্ধারা সোজা রেখেই বাচ্চা ছেলেগুলো বাংলাকে পথ দেখাচ্ছে।